নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা বা আর্টিকেলের সংখ্যা যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কোন কোন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সামনে যারা ডব্লিউবিপি, কেপি কনস্টেবল, এছাড়া ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ, আর সামনেই যাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, এই সমস্ত এক্সামের জন্য একদম ওয়ান স্টপ সলিউশন তোমাদের গুরুত্বপূর্ণ যে সংবিধানের ধারাগুলি রয়েছে এই ক্লাসের মাধ্যমে আলোচনা করা হবে। আর এখান থেকে প্রশ্ন তোমাদের 100% এক থেকে দুটো প্রশ্ন তোমাদের কিন্তু চলে আসবে সমস্ত এক্সামগুলিতে। শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ক্লাসটি দেখবে। এছাড়া এর আগের ক্লাসে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের অ্যাওয়ার্ড নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই টপিকটা থেকে 2 নম্বর পাক্কা কমন চলে আসবে এই সমস্ত এক্সামে। অবশ্যই যারা দেখোনি দেখে নেবে। সকলে একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে যারা করোনি, এবং টেলিগ্রামের যে লিঙ্ক রয়েছে সেটা ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা যুক্ত হয়ে থাকবে। সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে। চলো, প্রথম প্রশ্ন আমাদের শুরু হচ্ছে এখান থেকে। সংবিধানের কোন অনুচ্ছেদের রাজ্যগুলির সাংবিধানিক ব্যর্থতার ক্ষেত্রে বিধানের কথা উল্লেখ করা হয়েছে? তো এখানে বলা হয়েছে যে কোনো রাজ্যে যদি সাংবিধানিক ব্যর্থ হয়ে যায়, সাংবিধানিক যে ব্যবস্থা রয়েছে সেটা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। আর রাষ্ট্রপতি শাসন অবশ্যই রাষ্ট্রপতি জারি করবে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? এটি কিন্তু আমাদের সংবিধানের ধারা নম্বর 356তে কিন্তু দেয়া রয়েছে। ঠিক যেরকম আমাদের একটি নর্থ ইস্টের রাজ্য রয়েছে, বর্তমানে সেটি কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। সেটি কোনটা কে বলতে পারবে? মণিপুর রাজ্য। ভারতের মণিপুর রাজ্যে তোমাদের একদম কারেন্টলি সেখানে কিন্তু সাংবিধানিক ব্যর্থতার কারণে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ এটা, এখানে কোনো সিএম নেই, এটা কিন্তু রাষ্ট্রপতি শাসনের আওতায় বর্তমানে রয়েছে। সুতরাং এটি কিন্তু জরুরি ব্যবস্থার মধ্যে একটি পড়ছে। আর রাষ্ট্রপতি টোটাল 3 ধরনের জরুরি অবস্থা জারি করে থাকেন। একটি হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে, একটি রয়েছে আমাদের যেটা তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি শাসন বা স্টেট এমার্জেন্সির সময়। এছাড়া একটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের 360 নম্বর আর্টিকেল। 360 নম্বর আর্টিকেল যেটা কিন্তু আর্থিক জরুরি অবস্থা, আর এটি কিন্তু ভারতে একবারও এখনও পর্যন্ত লাগু করা হয়নি। কিন্তু 352 নম্বর আর্টিকেল ন্যাশনাল এমার্জেন্সি 3বার কিন্তু এটি লাগু করা হয়েছে, এবং 356 নম্বর আর্টিকেল এটা বহুবার হয়েছে। ঠিক আছে, একদম লেটেস্ট যেটা মণিপুর রাজ্যে। চলো পরের প্রশ্ন দেখি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত রয়েছে? মৌলিক কর্তব্য এটি ভারতের সংবিধানের 51 নম্বর আর্টিকেলে কিন্তু দেয়া রয়েছে। এখানে নিশ্চয়ই নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো সংবিধান সংশোধন করা হয়েছে, তার ফলে এটা যুক্ত করা হয়েছে। তাহলে কত নম্বর? অবশ্যই ভারতীয় সংবিধানের 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সাল 1976 সালে এই মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়। প্রথমে কিন্তু তোমাদের 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল, এবং পরবর্তীতে আরও একটি মৌলিক কর্তব্য যেটা 2002 সালের 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড অন করা হয়েছে। এই যে মৌলিক কর্তব্য, এটি আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? এই মৌলিক কর্তব্য আমরা ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু আমরা মৌলিক যে আমাদের অধিকার রয়েছে টোটাল 6টি, এই মৌলিক অধিকারও কিন্তু আমরা নিয়েছি কোথা থেকে? আমেরিকার সংবিধান থেকে। চলো পরের প্রশ্ন দেখি। সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি, সংক্ষেপে যেটাকে বাজেট বলা হয়ে থাকে, তার উল্লেখ রয়েছে? কত নম্বর সংবিধানের আর্টিকেলে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 112 নম্বর অনুচ্ছেদে আর্থিক বিবৃতি, অর্থাৎ আমাদের যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে দেয়া রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে বাজেট বলে থাকি, সেটা 112 নম্বর অনুচ্ছেদে কিন্তু দেয়া রয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদটি আইনের দৃষ্টিতে সমতার কথা বলে থাকে? আইনের দৃষ্টিতে সমতার কথা বলে থাকে, যেটি কিন্তু সংবিধানের আর্টিকেল নাম্বার 14। এটি আমাদের একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। এছাড়া রয়েছে 17 নম্বর আর্টিকেলে, যেখানে আনটাচেবিলিটির কথা কিন্তু বলা রয়েছে বা অস্পৃশ্যতার কথা বলা রয়েছে। পরের প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদটি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার প্রদান করছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটি কিন্তু আর্টিকেল নাম্বার 32-এ দেওয়া রয়েছে। আর এর মাধ্যমে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, তার কারণ এটি কিন্তু আমাদের রক্ষা করে আমাদের মৌলিক যে অধিকার রয়েছে 6টি তাদেরকে।
কোনো রকম মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় সেক্ষেত্রে কিন্তু 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে আমরা এই সুপ্রিম কোর্টে যেতে পারি এবং 32 নম্বর আর্টিকেলের মাধ্যমেই কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করে থাকে। টোটাল 5 ধরনের কিন্তু রিট কিন্তু রয়েছে। এছাড়া 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু আমরা হাইকোর্টেও যেতে পারি এবং 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু হাইকোর্ট রিট জারি করে থাকে। পরের প্রশ্ন আছে, লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন রাষ্ট্রপতির দ্বারা কোন অনুচ্ছেদের অধীনে ডাকা যেতে পারে? বলা হয়েছে যে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকবে কে? অবশ্যই ভারতের রাষ্ট্রপতি ডাকতে পারে। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 108 নম্বর আর্টিকেলে কিন্তু এটি রয়েছে। নেক্সট প্রশ্ন আছে, কোন অনুচ্ছেদের অধীনে হাইকোর্টগুলিকে রিট জারির অধিকার দেওয়া হয়েছে? তো একটু আগেই তোমাদের বলে দিলাম, যেটা 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু হাইকোর্ট রিট জারি করে থাকে এবং 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু জারি করে থাকে সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রের সরকারি ভাষা অর্থাৎ অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন রয়েছে এর উল্লেখ করা রয়েছে? এটা কত নম্বর আর্টিকেলে? তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়নের কথা কিন্তু রয়েছে অনুচ্ছেদ নাম্বার 343-এ। অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার এটি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি নতুন রাজ্যের প্রবেশ বা প্রতিষ্ঠা নিয়ে কাজ করে থাকে? তো অবশ্যই এখানে কিন্তু নতুন রাজ্যের যে ফরমেশন বা নতুন রাজ্যের যে নাম বা সীমানা নির্ধারণ এই সম্পর্কিত যে আর্টিকেল রয়েছে সেটা কিন্তু 2 নম্বর আর্টিকেল সম্পর্কে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন আছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় না, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার চলে আসে, 100% কিন্তু এখান থেকেই চলে আসবে। সংবিধানের কোন অনুচ্ছেদটি পঞ্চায়েতি রাজকে সংজ্ঞায়িত করে থাকে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটি কিন্তু সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 243-এ দেওয়া রয়েছে। আর প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটি কিন্তু চালু হয়েছিল রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে। নাগর ডিস্ট্রিক্ট রাজস্থানে এটি প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটি যুক্ত করা হয়েছিল? যেটা কিন্তু আমাদের 2 যেটি রয়েছে 73 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1992 সালে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করা হয় এবং এই 1992 সালেরই 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নগর যে আমাদের পৌরসভা রয়েছে সেটাকে কিন্তু এটি এখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবে, পরীক্ষায় কিন্তু চলে আসবে। আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটি কিন্তু 40 নম্বর আর্টিকেলেও কিন্তু দেওয়া রয়েছে, ধারা নাম্বার 243-এ তো রয়েছে এবং এখানে কিন্তু এটা ডিপিএসপির আন্ডারে কিন্তু পড়ে যাচ্ছে এই 40 নম্বরে যেটা আছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা দান করার যে ক্ষমতা বা পাওয়ার অফ পার্ডন নিয়ে কাজ করে থাকে? অর্থাৎ রাষ্ট্রপতির যে ক্ষমাদানের যে প্রক্রিয়া এটা কত নম্বর অনুচ্ছেদে দেওয়া রয়েছে? এটা আমাদের প্রশ্ন করা হয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ নাম্বার 72। পরের প্রশ্ন আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ যে বইটি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যাদের প্রয়োজন রয়েছে। ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। স্ট্যাটিক জিকের অসাধারণ এই বইটিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক দেওয়া রয়েছে সেগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ। টোটাল 120টার উপর টপিক সংখ্যা দেওয়া রয়েছে এবং 126টি পেজের মধ্যে এটা কভার করা রয়েছে। কোন কোন টপিক তোমরা একটু দেখে নেবে, আমি আর সেটা বলছি না। গুরুত্বপূর্ণ সমস্ত যা যা দরকার হয় এক্সামের জন্য সব এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত পিডিএফগুলি দেখার জন্য, ডেমো পিডিএফ দেখার জন্য বা টপিকগুলি সম্পর্কে বিস্তারিত দেখার জন্য তোমরা ওই ডিসক্রিপশন বক্সে ওই নাম্বারে যোগাযোগ করবে। এখান থেকে পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই। আর আমাদের যেহেতু আজকে সংবিধানিক ক্লাস, এখানে কিন্তু সংবিধানের গুরুত্বপূর্ণ যে উৎস, সংবিধানিক সংশোধন বা গুরুত্বপূর্ণ পাঠ, তপশিলি বা গুরুত্বপূর্ণ ধারা, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আমরা একটু ইনক্লুড করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তো সম্পূর্ণটা তোমরা দেখার জন্য অবশ্যই ডেমো পিডিএফ দেখতে পারো। এখানে কিন্তু টোটাল এই পিডিএফের যে প্রাইস রয়েছে যেটা 249 টাকা থাকার কথা ছিল, বাট তোমাদের সবার কথা মাথায় রেখে এটা কিন্তু 171 টাকা কিন্তু এর প্রাইস রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে বেশি দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নেবে, সামনে আমাদের পরপর সমস্ত এক্সাম কিন্তু রয়েছে। গুরুত্বপূর্ণ পরীক্ষা বা খাত, মালভূমি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধিস্থল যেখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসে। গুরুত্বপূর্ণ খেলা থেকে ট্রফি বা কাপ, আর এই জায়গাটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে WBSSC গ্রুপ সি গ্রুপটি। যে আমাদের এক্সামের সিলেবাসটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স বা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলা রয়েছে এবং এখানে কিন্তু স্পোর্টস সম্পর্কে ভালো কিন্তু জোর করা রয়েছে। সুতরাং অবশ্যই তোমরা যদি এই পিডিএফটা নিয়ে নাও, বিভিন্ন
বিভিন্ন স্পোর্টসে কোন খেলায় কোন কাপ দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, সব কিছুই গুরুত্বপূর্ণ স্পোর্টস থেকে যা যা জিকে রয়েছে সব এখানে দেওয়া রয়েছে। যেমন হচ্ছে তোমাদের কোন খেলায় কতজন ব্যক্তি রয়েছে, যারা নম্বরের সংখ্যাটা দেওয়া রয়েছে এটা জিজ্ঞাসা করা হয়, কোন খেলায় কোন পুরস্কার দেওয়া হয়ে থাকে, এছাড়া কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে, এবং বিভিন্ন যে খেলোয়াড় রয়েছে তাদের আত্মজীবনী, তাদের লেখা কোনো বই, এছাড়া কে কোন খেলার সাথে যুক্ত, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, যেগুলো সবই এখানে দেওয়া রয়েছে। এছাড়া সংবিধানের গুরুত্বপূর্ণ যে আমাদের মৌলিক অধিকার সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এছাড়া 30 তারিখে যারা ডব্লিউবি দিতে যাচ্ছ, যদি মনে হয় যে আমাদের স্ট্র্যাটেজি অতটা ভালো নেই, তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু তোমরা পড়তে পারো, এখান থেকে প্রশ্ন 100% চলে আসবে। এছাড়া আমাদের কাছে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেওয়া রয়েছে 2025-এর একদম কমপ্লিট। এখানে কিন্তু সমস্ত মান্থ ওয়াইজ দেওয়া রয়েছে, ঠিক আছে। টোটাল কিন্তু আমাদের যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে টোটাল সংখ্যা রয়েছে 450-র কাছাকাছি বা 500-র কাছাকাছিও রয়েছে কোনো কোনো মাসে। এখানে কিন্তু তোমাদের জানুয়ারি থেকে বর্তমান আগস্ট মাস পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। প্রতি মাসের জন্য তোমাদের ₹20 পেমেন্ট করতে হবে, এবং সমস্ত পিডিএফ কিন্তু A4 সাইজ ফরম্যাট প্রিন্টেবল ফরম্যাটে কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া 2024 যাদের প্রয়োজন রয়েছে, তোমরা 2024-এর 1200 কোশ্চেন পাবে, তাছাড়া পাবে 50টা পেজের একটি জিস্ট। এই টোটালটা 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এর জন্য, এবং 2025-এ যে কোনো মাসের তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। সামনে রেলওয়ে গ্রুপ ডি বা অন্যান্য আমাদের রাজ্যের যে ডব্লিউবি বা কেপি কনস্টেবল রয়েছে সমস্ত এক্সামের জন্য ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য। কারণ ইতিহাস থেকে কিন্তু আমরা দেখে থাকি সমস্ত কম্পিটিটিভ এক্সামে প্রচুর ভালো মাত্রায় কিন্তু প্রশ্ন হয়ে যায়। সুতরাং এখানে কিন্তু কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রিকে কভার করা রয়েছে, যেখানে কিন্তু প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারতকে খুব ভালোভাবে একদম প্রপার সিকোয়েন্সকে মেনটেন করে কিন্তু এটি রেডি করা হয়েছে এই টোটাল 80টা পেজের মধ্যে। যাদের প্রয়োজন রয়েছে বেশি দেরি না করে তারা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিতে পারো এটি। এবং শেষের দিকে তোমাদের রাজ্যের যারা এক্সাম দিতে যাচ্ছ ডব্লিউবিপি বা কেপি, তাদের জন্য শেষের দিকে ওয়ান শট টাইপের কিছু প্রশ্ন তো দেওয়া রয়েছে, যেগুলো এক্সামে ডাইরেক্ট এখান থেকে কিন্তু কমন তোমরা পেয়ে যেতে পারো। এছাড়া আমাদের কাছে যে ম্যাথের যে বইয়ে তোমরা বারবার বলছিলে, তাদের জন্য কিন্তু ম্যাথের বেস্ট বই রয়েছে সুবীর দাসের যে বইটি, এটি কিন্তু 2025-এর যে এডিশন 2025-এর বইটিও তোমরা নিতে পারো, অথবা আগেরটিও নিতে পারো, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু এর লিঙ্ক পেয়ে যাবে, এখান থেকে নিলে বেশ ভালো মাত্রায় তোমরা কিন্তু একটি ছাড় কিন্তু পেয়ে যেতে পারো, অনলাইনে তোমরা অর্ডার করতে পারবে। এছাড়া যারা পিএসসি ক্লার্কশিপের মেন্স এক্সাম দেবে, বা কেপি বা এসআই, তোমাদের যে ডব্লিউবি এসআই, এছাড়া মিসলেনিয়াস এক্সাম যারা দিতে যাচ্ছ, বিশেষ করে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ, তাদের জন্য এই বই দুটি রয়েছে লীলা রয় এবং তপতি পাবলিকেশনের। দুটো বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আমাদের কাছে এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, এই সমস্ত নোটস তো তোমরা এখানে নিতে পারো অবশ্যই। যেটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা কিন্তু স্ট্যাটিক জিকে, এটা কিন্তু সকলের কাছে থাকা অত্যন্ত আবশ্যকীয় উপাদান যেটা রয়েছে পিডিএফের মধ্যে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেটা কিন্তু আমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের CBT 1, CBT বা টিয়ার 1, টিয়ার 2 হোক, বা পিডি বা মেন্স, সমস্ত এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একদম কমপ্লিট এটা। এছাড়া কিন্তু রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি। এছাড়া রেলওয়ে যারা গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হবে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। এনটিপিসিতে আসা প্রশ্নগুলি তোমরা ভালো করে যাও, আশা করছি এখান থেকেই কিন্তু তোমাদের কমন চলে আসবে। আরপিএফ এসআই এবং এনটিপিসি সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, এবং বায়োলজি যে পিডিএফটা রয়েছে এটা কিন্তু রেলওয়ে লাস্ট 10 বছরের গ্রুপ ডিতে আসা সমস্ত বায়োলজির প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নিতে পারো। এছাড়া এসএসসি জিডি 2024 এবং 2025-এর প্রিভিয়াস ইয়ার জিকেটাও বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করবে যারা তোমরা পিডিএফ নিতে চাও। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। চলো পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 12, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, অনেক প্রশ্ন এখনও রয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের সংশোধন বিধানের কথা উল্লেখ রয়েছে? অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট আমরা জানি যে বিভিন্নবার কিন্তু আমাদের সংবিধানকে সংশোধন করা হয়, এটা কত নম্বর আর্টিকেলের মাধ্যমে করা হয়ে থাকে এটাকেও আমাদের দেখতে হবে। অনুচ্ছেদ নম্বর 368 যেটি রয়েছে, এখানেই কিন্তু বলা রয়েছে সংবিধান সংশোধনের যে পদ্ধতি বা সংবিধান সংশোধন সম্পর্কে কিন্তু বলা রয়েছে। আর এই যে আমরা সংবিধানকে সংশোধন করছি বা অ্যামেন্ডমেন্ট করছি, এটা কোন দেশের সংবিধান থেকে আমরা নিয়েছি? আমরা আমাদের সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে নিয়েছি। যেমন সংবিধানের যে মৌলিক অধিকার আমেরিকা থেকে নিয়েছি, মৌলিক কর্তব্য আমরা রাশিয়ার সংবিধান থেকে নিয়েছি, আমরা যে ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটি আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন লিস্ট মানে বিভিন্ন জিনিসগুলি কিন্তু আমরা বিভিন্ন দেশের থেকে নিয়েছি। ঠিক সেই রকমভাবে সংবিধান সংশোধনের যে পদ্ধতি এটি কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকার যে সংবিধান রয়েছে সেখান থেকে কিন্তু এটি নিয়েছি।
সব কিছুই কিন্তু এগুলো আমাদের পিডিএফে কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা স্ট্র্যাটেজিকের পিডিএফটি দেখতে পারো। পরের প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে অনগ্রসর শ্রেণী কমিশন অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন গঠন করার যে ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে, এটা কত নম্বর অনুচ্ছেদে দেওয়া রয়েছে? অবশ্যই 340 নম্বর আর্টিকেলে কিন্তু এটি রয়েছে। পরের প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালের কার্যকাল উল্লেখ করা হয়েছে? রাজ্যপালের ক্ষেত্রে কার্যকাল উল্লেখ করা রয়েছে 156 নম্বর আর্টিকেলে। নেক্সট আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতার বিলুপ্তি সম্পর্কে দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা সম্পর্কে দেওয়া রয়েছে অনুচ্ছেদ নম্বর 17-তে, আর এটি আমাদের একটি মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে রিট সম্পর্কিত বিধান রয়েছে? অবশ্যই আমরা জানি যে সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু রিট জারি করে থাকে এবং হাইকোর্টের ক্ষেত্রে সেটা 226। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদটি আইনসভায় অর্থ বিল অর্থাৎ মানি বিলের সংজ্ঞা দিয়ে থাকে? মানি বিলের সংজ্ঞা কিন্তু দিয়ে থাকে যে অনুচ্ছেদটি, সেটি হচ্ছে 199। পরের প্রশ্ন আছে, আর তোমাদের বলে রাখি, এই যে মানি বিল রয়েছে এটি কোথায় পেশ করা হয়? এটি কিন্তু একমাত্র আমাদের লোকসভাতেই কিন্তু পেশ করা যেতে পারে এই অর্থ বিল, আর কোনো বিল অর্থ বিল কিনা সেটাও কিন্তু ঠিক করবে লোকসভারই স্পিকার, এছাড়া কিন্তু আর কারো কিন্তু সেই ক্ষমতা নেই। স্পিকারই কিন্তু ঠিক করবে যে কোনো বিল মানি বিল কিনা। পরের প্রশ্ন যেটা আছে, সংবিধানের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতিকে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কিন্তু নিয়ে কাজ করে থাকে? তো অবশ্যই যে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে থাকে আর্টিকেল 123 নম্বরের মাধ্যমে। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের সীমানা এবং তার নামের পরিবর্তন অর্থাৎ চেঞ্জ ইন বাউন্ডারিজ অ্যান্ড নেমস অফ স্টেট এই সম্পর্কিত বিধান দেওয়া রয়েছে? কত নম্বর আর্টিকেলে আছে? এটা আর্টিকেল নাম্বার 3-এ দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতির উল্লেখ রয়েছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার উল্লেখ রয়েছে আর্টিকেল নাম্বার 52-তে। আর এই যে আমাদের সংবিধান, আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে তিনিও কিন্তু আমাদের যে সংসদ রয়েছে না, যে লোকসভা রাজ্যসভা নিয়ে গঠিত, শুধু কিন্তু আমাদের সংসদ লোকসভা রাজ্যসভা নয়, কারণ যে কোনো বিল হতে পারে, সেটা রাষ্ট্রপতির হস্তক্ষেপ ছাড়া, রাষ্ট্রপতির সাইন ছাড়া সেটা কিন্তু কোনো রকম অ্যাক্টে পরিণত হয় না, তাই জন্য রাষ্ট্রপতি কিন্তু এর অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, পরের প্রশ্ন যেটা আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কার্যকাল অর্থাৎ টেনিওর অফ দ্য প্রেসিডেন্ট সম্পর্কে উল্লেখ করা রয়েছে, যেটি কিন্তু আমাদের অনুচ্ছেদ নাম্বার 56-এ রয়েছে। আর রাষ্ট্রপতি কত বছরের জন্য নিযুক্ত হয়ে থাকে? 5 বছর কিন্তু রাষ্ট্রপতির কার্যকাল এর মেয়াদ কিন্তু হয়ে থাকে, যেটা আমাদের প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও 5 বছর রয়েছে, আমাদের প্রেসিডেন্টের ক্ষেত্রেও 5 বছর রয়েছে, যে কোনো এমএলএ অর্থাৎ লোকসভার এমএলএর ক্ষেত্রেও সেটা কিন্তু 5 বছর, বাট রাজ্যসভার ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে কত? 6 বছরের। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে তপশিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্ট সম্পর্কে বলা হয়েছে, যেটি কিন্তু সংবিধানের 341 নম্বর আর্টিকেলে রয়েছে? এটাও কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমাদের বারবার বলছি, অবশ্যই যত মাত্রায় তোমরা লাইক এবং শেয়ার করবে পরবর্তী ক্লাসগুলো তত তাড়াতাড়ি চলে আসবে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে লোকসভাকে ভঙ্গ করতে পারেন অর্থাৎ ডিসলভ দ্য লোকসভা করতে পারেন? এটা রাষ্ট্রপতি। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 85 আর্টিকেলের যে আমাদের ক্লজ নাম্বার 2-তে কিন্তু এটি রয়েছে, যে রাষ্ট্রপতি কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন, এটাই এই ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। এছাড়া লোকসভা রাজ্যসভার যুগ্ম অধিবেশনও কিন্তু আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাজ্যসভায় একটি বিল পেশ করা যাবে না? অর্থাৎ রাজ্যসভায় কিন্তু এখানে বলা হয়েছে একটি অর্থ বিল পেশ করা যাবে না। অর্থ বিল শুধুমাত্র আমরা জানি লোকসভাতেই পেশ করা যায়, আর সেটা যাবে না রাজ্যসভায়। এটা কত নম্বরে আছে? 109 নম্বরে দেওয়া রয়েছে যে এটি কিন্তু রাজ্যসভায় পেশ করা যাবে না। আর সেটা ঠিক করবে কে? মানি বিল কিনা? অবশ্যই লোকসভা স্পিকার। বর্তমানে রয়েছেন কে? ওম বিড়লা। সংবিধানে কোন অনুচ্ছেদে সংঘ এবং রাজ্যক্ষেত্র, যেটাকে আমরা বলি দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ নিয়ে কাজ করে থাকে, এটা কত নম্বর আর্টিকেলে আছে? এই ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এটা ফার্স্টেই রয়েছে অনুচ্ছেদ নাম্বার 1-এ। পরের প্রশ্ন,
সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ওপর মহাভিযোগ অর্থাৎ ইমপিচমেন্ট অব দ্য প্রেসিডেন্ট এই সম্পর্কিত বিধানের কথা বলা হয়েছে? অবশ্যই রাষ্ট্রপতির যে ইমপিচমেন্টের ব্যবস্থা যে ব্যাপারটা এটা কিন্তু বলা রয়েছে আর্টিকেল নাম্বার 61-এ, 61 নম্বরে। পরের প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদগুলিতে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ সম্পর্কে বিধান রয়েছে? অবশ্যই সিটিজেনশিপ, যেটা কিন্তু পার্ট নাম্বার কত নম্বর পার্টে রয়েছে? এটি কিন্তু পার্ট নাম্বার 2-তে রয়েছে এবং অনুচ্ছেদ নম্বর 5 থেকে 11-তে রয়েছে, 5 থেকে 11-তে রয়েছে। অবশ্যই তোমাদের এর পরবর্তী যে ক্লাস থাকবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে যারা ডব্লিউবি এক্সাম দেবে, কেপি এক্সাম দেবে, 1 থেকে 2 নম্বর পেয়ে যাবে কমন, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট। তার পরবর্তী ক্লাস থাকবে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার পরবর্তী থাকবে ইম্পর্ট্যান্ট ইন্ডেক্স। এই তিনটে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের খুব শীঘ্রই চলে আসবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটি ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে দেওয়া রয়েছে? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের যে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে দেওয়া রয়েছে আর্টিকেল নাম্বার 76-এ। আর এই অ্যাটর্নি জেনারেল ইনি কিন্তু কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক কর্মকর্তা, ঠিক আছে? আর তোমরা কমেন্ট সেকশনে জানাবে বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন। আর বেঙ্কটরমণি তিনি কিন্তু রয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল, এবং এই অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করে থাকে বা অ্যাসিস্ট করে থাকে সলিসিটর জেনারেল, যিনি রয়েছেন তুষার মেহতা। এবং এই অ্যাটর্নি জেনারেলের মতোই আমাদের রাজ্যেও কিন্তু একটা পদ রয়েছে, সাংবিধানিক পদ, যেটা হচ্ছে আমাদের 165 নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে? সেই রকম আমাদের রাজ্যেরও অ্যাডভোকেট জেনারেল রয়েছে, তোমরা পারলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে কে রয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপালের অধ্যাদেশ সম্পর্কে কাজ করে থাকে? তো আমরা রাষ্ট্রপতি সম্পর্কে দেখেছিলাম, এবার রাজ্যপালের সম্পর্কে দেখে নেব আর্টিকেল নাম্বার 213, যেটা কিন্তু রাজ্যপালের অর্ডিন্যান্স সম্পর্কে কাজ করে থাকে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা এবং গঠন সম্পর্কে বলা হয়েছে? সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট অ্যান্ড ফরমেশন সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 124-এ। পরের প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদটি উপাধি বিলোপ নিয়ে কাজ করে থাকে? অর্থাৎ কোনো টাইটেল নেওয়া যাবে না, অ্যাবলিশন অফ টাইটেল, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটি রয়েছে কিন্তু আর্টিকেল নাম্বার 18, অনুচ্ছেদ নম্বর 18-তে। পরের প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে বিধান রয়েছে? এটি যদিও আমাদের ডিপিএসপির মধ্যে পড়ে যাচ্ছে, আর্টিকেল নাম্বার 40-এ কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া এই যে আমাদের গ্রাম পঞ্চায়েতের গঠন, এটা কিন্তু 243-এও রয়েছে। পরের প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদটি অর্থবিলের সংজ্ঞা দিয়ে থাকে? অর্থবিল বা মানি বিল সম্পর্কে দেওয়া রয়েছে 110 নম্বর আর্টিকেলে। আর 112 নম্বরে কি রয়েছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি, যেটাকে আমরা বাজেট বলে থাকি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মিজোরাম রাজ্যের জন্য বিশেষ বিধানের কথা উল্লেখ করা হয়েছে? তো মিজোরাম রাজ্যের জন্য বিশেষ বিধানের কথা উল্লেখ করা রয়েছে আর্টিকেল নাম্বার 371-এর জিতে। অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদে লোকসভার উল্লেখ রয়েছে? তো লোকসভার ক্ষেত্রে যেটা রয়েছে এটি কিন্তু অনুচ্ছেদ নাম্বার আমাদের 81-তে কিন্তু এটি দেওয়া রয়েছে, আর্টিকেল নাম্বার 81। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নিয়ামক এবং গণনা পরীক্ষক এর উল্লেখ রয়েছে? অর্থাৎ ক্যাগ যেটাকে আমরা বলে থাকি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, বর্তমানে কে রয়েছেন? তোমরা বলবে অনুচ্ছেদ নম্বর 148 থেকে কিন্তু এনার সম্পর্কে আমরা জানতে পারি। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যসভার গঠনের সাথে সম্পর্কিত? অবশ্যই রাজ্যসভার যে গঠনের উল্লেখ রয়েছে আর্টিকেল নাম্বার 80-তে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে লোকসভায় একজন অধ্যক্ষ এবং একজন উপাধ্যক্ষ অর্থাৎ ডেপুটি স্পিকার, একজন থাকবেন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকা উচিত? এটি বলা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 93-তে। পরবর্তী প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদটি আর্থিক জরুরি অবস্থার বিধান নিয়ে কাজ করে থাকে? আর্থিক জরুরি অবস্থার বিধান নিয়ে কাজ করে থাকে 360 নম্বর আর্টিকেল, এটি কিন্তু এখনো পর্যন্ত একবারও জারি করা হয়নি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি দেবনাগরী লিপিতে হিন্দি ভাষাকে কেন্দ্রীয় সরকারি ভাষা হিসাবে নির্ধারণ করা হয়েছে?
যেটি কিন্তু 343-এর ক্লজ নাম্বার 1-এ রয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদটি সমান নাগরিক সংহিতা কার্যকর করার বিধানের কথা উল্লেখ করেছে? অর্থাৎ যেটাকে আমরা ইউসিসি বলে থাকি, ইউসিসি যেটা আর্টিকেল নাম্বার 44-এ কিন্তু দেওয়া রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি ফুল ফর্ম। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে সংসদে কাজ হিন্দি বা ইংরেজিতে করা হবে? এটি আর্টিকেল নাম্বার 120-তে রয়েছে যে কোনো সংসদে কাজ সেটা হিন্দি অথবা ইংরেজিতে করা হবে, যদিও আমাদের কোনো অফিসিয়াল কোনো ল্যাঙ্গুয়েজ নেই। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সংরক্ষণের বিধানের কথা রয়েছে? যেটি অনুচ্ছেদ নম্বর 330-এ দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে বিধানসভায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণের বিধান রয়েছে? তো এটা কিন্তু বিধানসভায় বলা হয়েছে, যেটা 332 নম্বর আর্টিকেলে রয়েছে, এবং এর আগেরটা কিন্তু আমাদের লোকসভায় বলা হয়েছিল, যেটা 330 নম্বর আর্টিকেলে। অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সংরক্ষণ যদি বলা হয় লোকসভায় কত, 330 নম্বর আর্টিকেল, যদি বলা হয় বিধানসভায় কত, তাহলে 332 নম্বর আর্টিকেলে রয়েছে এটা। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদ অনুসারে বিধান পরিষদের একটি অর্থ বিল পেশ করা উচিত নয়? এটি বলা হয়েছে। তো এটি আমরা দেখে নিয়েছি আচ্ছা, এটা বলা হয়েছে বিধান পরিষদে একটি অর্থ বিল উচিত নয়। এক মিনিট, আমরা জানি আমাদের রাজ্যের কিন্তু আমাদের কেন্দ্র সরকারের ক্ষেত্রে যদি আমরা বলি কোনটা উচ্চকক্ষ কোনটা নিম্নকক্ষ, লোকসভা হচ্ছে আমাদের নিম্নকক্ষ এবং রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। ঠিক সেরকম আমাদের রাজ্যেরও কিন্তু দুটো কিন্তু অ্যাসেম্বলি রয়েছে। একটি রয়েছে আমাদের বিধানসভা, যেটা সমস্ত রাজ্যে রয়েছে ভারতের, এবং আরেকটি হচ্ছে উচ্চকক্ষ, যেটা হচ্ছে বিধান পরিষদ, যেটা ভারতের শুধুমাত্র 6টি রাজ্যে রয়েছে। এখানে বলা হয়েছে যে কোন অনুচ্ছেদ অনুসারে বিধান পরিষদে একটি অর্থ বিল পেশ করা উচিত নয়। তো এটি কিন্তু বিধান পরিষদের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে 198 নম্বর আর্টিকেল আমাদের রাইট অ্যান্সার হবে। বিধান পরিষদে অর্থ বিল পেশ করা যায় না, সেটা রাজ্যের বিধানসভার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদে অধীনে বলা হয়েছে যে প্রত্যেক নাগরিককে সে নারী বা পুরুষই হোক না কেন সমান কাজের জন্য সমান বেতন, অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটি দেওয়ার কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 39-এর ডি নাম্বার আর্টিকেলে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটি স্বাধীনতার অধিকারের সাথে সম্পর্কিত? অবশ্যই 19 নম্বর যে আর্টিকেল রয়েছে স্বাধীনতার অধিকারের কথা দেওয়া রয়েছে, 17 নম্বরে আনটাচেবিলিটির কথা বলা রয়েছে, আর 19 থেকে 22 নম্বর অবশ্যই আমাদের স্বাধীনতার অধিকারের মধ্যেই পড়ে যাচ্ছে। পরের প্রশ্ন, সংসদের উভয় কক্ষ দ্বারা পাশ হওয়া বিল কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো হয়? অবশ্যই এখানে 111 নম্বর যে আর্টিকেল রয়েছে এর মাধ্যমে কিন্তু এখানে রাষ্ট্রপতির অনুমতির জন্য এটি পাঠানো হয়ে থাকে। অর্থাৎ উভয় কক্ষ যে কোনো বিল সেখানে আসুক না কেন সেটা রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো হয় 111 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রতিবিধানের যে অধিকার সম্পর্কে নিম্নলিখিত কোন শ্রেণীবদ্ধ করা হয়েছে? অবশ্যই এটা আমরা দেখেই নিয়েছি যে 32 নম্বর আর্টিকেল রাইট অ্যান্সার, সুপ্রিম কোর্ট। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 300A নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? আমাদের আগে টোটাল 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু একটি মৌলিক অধিকার যেটা হচ্ছে সম্পত্তির অধিকার, যেটা বর্তমানে সরিয়ে দেওয়া হয়েছে এবং কোথায় আছে, যেটা 300A নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 300A নাম্বার আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে, আর এটা 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সালে এটা কিন্তু করা হয়েছে। পরীক্ষায় কিন্তু চলে আসবে, এই পুরো তথ্যটাই দেখে রাখতে হবে যে কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছে। এটি বাদ দেওয়া হয়েছে 44 নম্বর, কত সালে? 1978-এ। এখন বর্তমানে মৌলিক অধিকার কতগুলো আছে? 6টি। আগে কতগুলো ছিল? 7টা। বাদ গেল কোনটা? সম্পত্তির অধিকার। বর্তমানে সম্পত্তির অধিকারটা কোথায় আছে? 300A-তে আছে। এটা বর্তমানে লিগ্যাল রাইট। একটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আগের ক্লাস দেখে না থাকলে দেখে রাখবে। প্রতিটি ক্লাস কিন্তু আমাদের এইভাবেই করানো হয়। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নিয়ামক এবং মহা যে পরীক্ষক রয়েছেন ক্যাগ এর কর্তব্যের কথা বলা হয়েছে, ডিউটির কথা বলা হয়েছে? তো অবশ্যই আর্টিকেল নাম্বার 149, 149। পরের প্রশ্ন,
কোন অনুচ্ছেদের অধীনে রাজ্যপালকে ক্ষমা দান করার যে ক্ষমতা সেটা দেওয়া রয়েছে? তো আমরা জানি যে ক্ষমা দানের প্রক্রিয়া, যেটা কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির ক্ষেত্রেও দেখেছিলাম, আর এখানে আমাদের রাজ্যপালের ক্ষেত্রে রয়েছে 161তে। চলো পরের প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে ভারতের যে রাজ্যসভার সভাপতি? অবশ্যই আমরা জানি যে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, অর্থাৎ পদাধিকার বলে তিনি কিন্তু রাজ্যসভারই চেয়ারম্যান, উপরাষ্ট্রপতি। এটা আর্টিকেল নাম্বার 64তে কিন্তু বলা রয়েছে, আর এটা বহুবার পরীক্ষায় কিন্তু চলে এসেছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিদের নাগরিকত্বের বিধান দেওয়া রয়েছে? অবশ্যই আর্টিকেল নাম্বার 7 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। সংবিধানে কোন অনুচ্ছেদটি সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকারের সজাগ প্রহরী বলে বলা হয়েছে? তো এটা আমরা দেখেই নিয়েছি যে কোনো রকম মৌলিক অধিকার যদি আমাদের লঙ্ঘিত হয় আমরা 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে যেতে পারি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদে কামারদের জন্য নির্বাহ মজুরি অর্থাৎ মনরেগা কার্যক্রম এটি বর্ণনা করা হয়েছে, যেটা কিন্তু 43 নম্বর আর্টিকেলের অধীনে পড়ছে। পরের প্রশ্ন আছে, সংবিধানে কোন অনুচ্ছেদটি জরুরি অবস্থার তৃতীয় ভাগের স্থগিতাদেশ সম্পর্কে আলোচনা করেছে? যেটা 59 নম্বর আর্টিকেলে আছে এটা। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালের নিয়োগের কথা বলা রয়েছে? অবশ্যই রাজ্যপালের নিয়োগের ক্ষেত্রে এটা 155 নম্বর আর্টিকেল, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি এই বিধান দেয় যে প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে এবং এর প্রধান হবেন ভারতের পিএম? এটা কত নম্বর আর্টিকেলে আছে? গুরুত্বপূর্ণ, অবশ্যই 74 নম্বরের ক্লজ নম্বর সাব ক্লজ 1-এ কিন্তু এটি রয়েছে যে প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে যার প্রধান হবে প্রধানমন্ত্রী স্বয়ং। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসটি ছিল। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, যাতে তোমরা প্রতিদিন প্রতিনিয়ত ক্লাসগুলো পরপর পেতে থাকো। তার জন্য পাশে দেওয়া বেল আইকনটাও প্রেস করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, কেন যুক্ত হবে সেটাও বলে রাখি। যে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ হোক, সরকারি যে কোনো বিজ্ঞপ্তি জারি করা হোক, যে কোনো আমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, সেই সমস্ত লিঙ্ক যাতে তোমরা ডাউনলোড করতে পারো তোমাদের অ্যাডমিট কার্ড, যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, কারণ আমরা কোনো ইউটিউবে ভিডিওর মাধ্যমে সেগুলো বলি না, আর 5টা চ্যানেলে যেটা বলে থাকে তোমাদেরকে ক্লাসের মাধ্যমেই তোমাদের শুধু ক্লাসটা দেওয়া হয় ইউটিউবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ যা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সব কিন্তু টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট শেয়ার করে দেওয়া হয়ে থাকে, তা আবার সবার প্রথমে। সুতরাং এখানে যেটা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এখানেই রয়েছে এটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল। অবশ্যই তোমরা এখানে যুক্ত হয়ে থাকবে। 9000 সামথিং এখানে মেম্বার সংখ্যা রয়েছে। অবশ্যই এখানে যেই 10,000 সামথিং আমাদের 10,000 মেম্বার কমপ্লিট হয়ে গেলেই তোমাদের কিন্তু এখানে 10টা ইম্পর্টেন্ট জিকে ডেইলি তোমাদের কিন্তু এখানে পিডিএফ সহকারে কিন্তু এখানে দেওয়া হবে, যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ যে পিডিএফগুলো থাকবে অবশ্যই এক্সামে তোমাদের হেল্পফুল হবে, তার জন্যই তোমাদের এটা প্রোভাইড করা হবে। কিন্তু 10,000 মেম্বার কমপ্লিট হওয়ার পর থেকেই পাবে এটা, ঠিক আছে। আর কালকের মধ্যে একটা পিডিএফ তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো এই চ্যানেলটিও। এছাড়া আমাদের রয়েছে এই নাম্বারটি, এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের প্রয়োজন হলে। এখানে সমস্ত পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, যার যেটা প্রয়োজন রয়েছে নিয়ে নেবে। অবশ্যই কমপ্লিট স্ট্যাটিক জিকেটা নিয়ে নেবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া যদি ইতিহাস তোমাদের প্রয়োজন হয় তাহলে নেবে, নয়তো তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এখানে অ্যাভেলেবেল রয়েছে, প্রয়োজন মতো তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। এছাড়া তোমাদের যে সামনে WB SSC গ্রুপ সি গ্রুপটি যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য প্রস্তুতিতে আরও ভালো ভালো কন্টেন্ট আনার জন্য তৈরি করছি, যেটা কিন্তু তোমাদের নতুন যে সিলেবাস পাবলিশ করা হয়েছে সেই সিলেবাসকে মেনটেন করেই তোমাদের কিন্তু ক্লাস আসবে এবং তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট আসতে চলেছে। সেটা WBP হোক, নতুন WBPSC ক্লার্কশিপ মিসেলেনিয়াস নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হতে যাচ্ছে এবং WBCS-এরও ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এই সমস্তর জন্য তোমাদের কিন্তু জিকে ক্লাস কিন্তু চলে আসবে খুব শীঘ্র, তার জন্য কন্টেন্ট রেডি হচ্ছে। অবশ্যই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো। চলো পরবর্তী ক্লাসে আসছি, ধন্যবাদ।